বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বনানীতে বৃক্ষরোপণ কর্মসূচি। 15 আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা হবে জানালেন সমন্বয়ক সার্জিস। গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলছেন মুজাহিদুল ইসলাম সেলিম। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না, এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। অধিকাংশ কাউন্সিলরও দিয়েছেন গা ঢাকা, জরুরি সেবা বঞ্চিত নগরবাসী। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি এখন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 9:30টায় এই কর্মসূচি শুরু হয়। সোনালু ঔষধি গাছ লাগানোর মধ্য দিয়ে কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। প্রত্যেকেই সাইদের জন্য একটি করে গাছ লাগানো হয়। সেই সাথে প্রতিটি গাছে একজন শহীদের নাম ঝুলিয়ে নামকরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এই গাছ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নাম স্মরণ করিয়ে দেবে। শহীদদের স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তারা। বৃক্ষরোপণের থেকে বড় উন্নয়ন আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে আসলে হয়তো সম্ভব না। তো সেই চিন্তা করেই আমরা প্রত্যেকটি শহীদের নামে একটা করে গাছ লাগাচ্ছি। আমরা ট্রাই করছি যে আরও শহীদদের নাম কালেক্ট করার, যত নাম আসবে আমরা অন্তত সবার নামে একটা করে হলেও যেন আমরা গাছ লাগাতে পারি। সোনালু গাছ আর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য একটা স্মৃতিস্বরূপ, ছোট একটা টোকেন আর কি আমাদের তরফ থেকে। সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হতে পারে, তবে বিরাজনীতিকরণের চেষ্টা করা ঠিক হবে না বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার উপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, সংস্কারে থাকতে হবে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতিফলন। লাভডিভিথি জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বিতর্কিতদের সরিয়ে সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান প্রশাসনে পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যদের। গ্রেফতার হচ্ছেন সহিংসতা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতরা। দক্ষতা এবং যোগ্যতার প্রধান বিচারটা হওয়া উচিত জনগণের আস্থা। গণ অভ্যুত্থানের পর এমন পরিবর্তন কাম্য বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, পরিবর্তন আনতে হবে দখলদারিত্বের রাজনীতির, তবে এমন পদক্ষেপে রাজনীতি যেন সংকটে না পড়ে এ নিয়ে সতর্ক করেছেন তিনি। যে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। আমি এটার ঘোরতর বিরোধী। ইতিমধ্যে কিছু কিছু উচ্চারণের ফলে দুশ্চিন্তা করছি যে এইটা বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না, এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। রাজনীতি শূন্য করে দিতে পারলে এই দেশের উপরে কিন্তু অর্থশক্তি এবং বিদেশি প্রভুদের আধিপত্য এখানে 16 আনা কায়েম হবে।
বর্ষিয়ান এই কমিউনিস্ট নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, এজন্য মেয়াদ বিবেচনা। তবে এর উদ্দেশ্য যেন না হয় নিজেদের স্বার্থ হাসিল। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেটা তাকে করতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডা হাত দিলে পরে সেটা অনাধিকার চর্চা হয়ে যাবে। সুশাসন, নির্বাচনকালীন সরকারের প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সংস্কারের প্রয়োজনীয়তা অনিবার্য। তবে এজন্য যৌক্তিক সময়ে নির্বাচন না দিলে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এমনভাবে আমরা নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুরু করা দরকার, মানুষকে আস্থায় নেওয়া দরকার, এবং পরিবর্তনের এই কাজগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি সেটার মধ্যে দিয়ে এই সময়সীমাও নির্ধারিত হয়ে যাবে। সাকি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবনে জানমালের নিরাপত্তা এবং স্বস্তি আসলেই রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তখন গুরুত্বের সাথে আনতে হবে, যে কিভাবে আসলে আমরা সংস্কার কাজগুলো করব। সংসদ, বিচার বিভাগ এবং সরকার, এই তিনটে প্রতিষ্ঠানকে অনেকগুলো বড় সংস্কারের প্রয়োজন আছে। ক্ষমতার ভারসাম্যের জায়গায় আনতে, জবাবদিহিতার জায়গায় আনতে হবে। অসাম্প্রদায়িক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ, এখন তা কাজে লাগানোর আহ্বান জোনায়েদ সাকির। চেষ্টা করতে হবে সবার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি ভারী অস্ত্র দিয়েও গুলি ছোড়া হয়। নির্বিচারে হামলার ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল 4 আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। ছাত্র জনতার উপর নির্বিচার পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। ওরা গুলি করতে করতে আগাচ্ছে। আমি একদম কি বলবো, আমরা একদম হয়ে গিয়েছিলাম যে এই পরিবেশ আমাদের ফেনীতে আমরা কখনো দেখিনি। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে, অথচ অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। উদ্ধার হয়নি কোনো অস্ত্র। যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে এরকম M16 সহ আরও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহিপালে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা ফেনীবাসী সহ আমরা আজকে আতঙ্কিত। যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানাচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের। বৈধ অস্ত্র লাইসেন্স বাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসে। আমরা সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা বছরই তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলে, এটা আইনশৃঙ্খলা বাহিনী করে। তো এখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে, এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে। গত 4 আগস্ট সহ বিভিন্ন সময়ে ফেনীর মানুষ দেখেছে অস্ত্রের মহড়া, কিন্তু সেসব অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখেনি তারা। তারপর থেকে এই শহরের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। তারা চায় অনতিবিলম্বে এসব অস্ত্র উদ্ধার করা হোক।
আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ধানমন্ডি ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে ১৫ আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেছেন সমন্বয়ক সাজ্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করায় ছাত্র সমাজকে আর দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব যে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জালটা সাফ করতে হবে, ওইটুকু সময়কে তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনই আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে সামনের দিকে নিতে হবে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ। আসুন আজকে এই ম্যাডামের জন্মদিন আপনাদের আরেকটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ যদি রহম করেন, ম্যাডামকে অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এরকম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া। আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, আমি কিছু বেশি কথা বললাম, কিছু মনে করবেন না, কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে, এগুলোর প্রয়োজন আছে। যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং তিনি চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য। আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব। গত 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। দেখা নেই তার পরিষদের কাউন্সিলরদের অধিকাংশেরও। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার পর নগর ভবনে লুটপাটও চালানো হয়েছে। এরপর থেকেই আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। এমনকি দলীয় পরিচয় থাকার কারণে কর্পোরেশনের অনেক কর্মচারীও পালিয়ে রয়েছেন। ফলে জরুরি অনেক সেবা পাচ্ছেন না নগরবাসী। 10তলা নগর ভবনের 5তলা অবধি এখনও আগুনে পোড়ার চিহ্ন। পুড়েছে অনেক নথিপত্র, সেই সঙ্গে চলেছে ভাঙচুর ও লুটপাট। শিক্ষার্থীদের সহায়তায় পরবর্তীতে লুটপাটকৃত মালামালের কিছু অংশ উদ্ধার করা গেলেও তা দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি চালু করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। কর্পোরেশনের সম্পদ এবং নথিপত্র এগুলো তছনছ করে রীতিমতো লুটপাট করা হয়েছে। এটা দুর্বৃত্তায়ন ছাড়া অন্য কিছু না, এবং কর্পোরেশনের প্রচুর ক্ষতি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন 5 আগস্ট থেকেই লাপাত্তা। সেদিন হামলা হয় তার বাড়িতেও। সর্বশেষ সিটি কর্পোরেশনে নগরীর 30টির মধ্যে 22টি ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিলররা নির্বাচিত হন। একই সময় থেকে এই কাউন্সিলরদের সবাই গা ঢাকা দিয়েছেন, যাদের মধ্যে প্যানেল মেয়রও রয়েছেন। ফলে সিটি কর্পোরেশন পরিচালনা করায় দুরূহ হয়ে উঠেছে। নানান অসুবিধা, আমাদের প্রতিটা জিনিসের তো আমাদের প্রয়োজন হয় নগর ভবনের সঙ্গে, কাগজ বলেন, যোগাযোগ বলেন, কোনো কিছুই আমরা এখন স্বাভাবিক পাচ্ছি, নাগরিক সনদ বলেন, এটা সরবরাহ পাচ্ছি না। নাগরিক সেবার জন্য দাপ্তরিক কাজে ব্যবহৃত মালামাল সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর দপ্তরে সরবরাহ করা হয়।
অগ্নিসংযোগে তা পুড়ে যাওয়ায় সেই সরবরাহও বন্ধ। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না, কিন্তু নাগরিক সেবা সবসময় দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিক সনদ বা জন্ম নিবন্ধন সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেক ওয়ার্ড থেকেই ফিরে যেতে হচ্ছে নাগরিকদের। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি এখন। এই যে যারা সেবা নিতে আসছে, বিভিন্ন কাজে আসছে, তারা হয়তো সেবা পাচ্ছে না, আমি ঘুরে যাচ্ছি আর এখন কাউন্সিলররাও অফিস করতে পারছেন না। আবার আমরা সিটি কর্পোরেশনে এসেও এখন যে অবস্থা, এটা ফাংশন করতে সম্ভবত 2-3 মাস সময় লেগে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আপাতত জরুরি পরিষেবাগুলো কোনো মতে চালু রেখেছেন তারা। পুরোদমে কাজ শুরু হতে আরও সময় লাগবে বলে জানান তারা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। কাতারে নতুন করে শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা, যাতে স্বাগতিক কাতার ছাড়াও অংশ নিয়েছে কাতার, মিশর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দোহার এই আলোচনায় অবশ্য যোগ দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি। ইসরায়েলের পক্ষে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, নিরাপত্তা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বার এবং আইডিএফের প্রতিনিধি 3জন নিজান অ্যালোন অংশ নিয়েছেন আলোচনায়। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ডিরেক্টর বিল বার্নস, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি ব্রেট ম্যাকপার্কোয়েতে অংশ নিয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উত্তরাঞ্চল। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিকম্পের কবলে পড়েছে দেশটি। আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। উত্তরাঞ্চলীয় এলাকা হুয়ালিয়ান থেকে 34 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 9.7 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানে 5.7 মাত্রার আরও একটি ভূমিকম্প। দর্শক, এই ছিল যমুনা নিউজে।